আমরা আগে একটা চ্যাপ্টার পড়ে আসছি, সেই চ্যাপ্টারে আমাদের বেসিক কিছু ইয়ে ছিল, আহ, যেটা হচ্ছে গিয়ে পার ইউনিট সিস্টেমের উপরে। তো পার ইউনিট সিস্টেমের উপরে আমরা ডিটেলস অ্যানালাইসিস দেখে আসছি এবং সেগুলার ম্যাথ সলভ করছি গত ক্লাসে। এরপরে আমাদের সিলেবাসে যে পার্টটা আছে সেটা হচ্ছে যে লোড অ্যানালাইসিস। লোড অ্যানালাইসিসের আগে আমাদের জেনারেশনের একটা পার্ট আছে, সেটা হচ্ছে গিয়ে জেনারেটর, অ্যাসিনক্রোনাস জেনারেটর এবং তার ইকুইভ্যালেন্ট সার্কিট। তো যদি আমরা একটু সেই সার্কিটে যাই তাহলে এটা হচ্ছে কি আমাদের সেই সিনক্রোনাস রিঅ্যাকটেন্স এবং তার ইকুইভ্যালেন্ট সার্কিট। তো আমাদের যে মূল ইয়েটা আছে, পাওয়ার সিস্টেম আছে, সেই পাওয়ার সিস্টেমের পাওয়ার জেনারেশন একটা ইম্পর্টেন্ট পার্ট। আর পাওয়ার জেনারেশনের মধ্যে সিস্টেমে মূল যে পাওয়ার জেনারেটিং মেশিনটা ইউজ হয় তার বেশিরভাগ হচ্ছে সিঙ্ক্রোনাস মেশিন, অর্থাৎ সিঙ্ক্রোনাস জেনারেটর। তো সিঙ্ক্রোনাস জেনারেটরের একটা ইকুইভ্যালেন্ট সার্কিট আছে। সেই ইকুইভ্যালেন্ট সার্কিটটা যদি আমরা দেখি তাহলে সেই ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখতে হবে এরকম। তো জেনারেটর যে কাজটা করে, জেনারেটর আমাদেরকে পাওয়ার তৈরি করে। আর এই পাওয়ারের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন হচ্ছে গিয়ে ইনস্ট্যান্ট ভোল্টেজকে ইনস্ট্যান্ট কারেন্ট দিয়ে গুণ করলে ইনস্ট্যান্ট পাওয়ার পাওয়া যায়। তো যে কোনো ডিভাইসের ক্ষেত্রে, পাওয়ার জেনারেটিং ডিভাইসের ক্ষেত্রে মূলত যে ক্যারেক্টারিস্টিক্সটার দিকে খেয়াল রাখা হয় সেটা হচ্ছে তার ভোল্টেজকে কনস্ট্যান্ট রাখা হয়। তো এইখানে একটা সিঙ্ক্রোনাস জেনারেটরের একটা ইকুইভ্যালেন্ট সার্কিট দেখানো হয়েছে, এটা টাইম ডোমেনে দেখানো হয়েছে। এটা হচ্ছে গিয়ে তার জেনারেটেড ভোল্টেজ, যেটা হচ্ছে গিয়ে √2 ইআই। ইআইটা হচ্ছে গিয়ে তার যে আরএমএস ভোল্টেজ, সেই আরএমএস ভোল্টেজের মান। আর কোসাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এই ডেল্টাটা হচ্ছে গিয়ে তার ইনিশিয়াল অ্যাঙ্গেল। তো এই সোর্সটা যদি এই পরিমাণ ভোল্টেজ সাপ্লাই দেয় তাহলে বাইরের সার্কিটে সে একটা কারেন্ট প্রডিউস করবে। তবে জেনারেটরকে তার ভোল্টেজের এই উৎপন্ন ভোল্টেজের পুরাটাই কিন্তু আমরা লোডে পাবো না, সেখানে একটা ড্রপ ঘটবে। এই ড্রপটা নির্ভর করবে জেনারেটরের নিজস্ব কিছু রেজিস্ট্যান্স আছে, যেমন ওয়্যারের রেজিস্ট্যান্স, তারপরে হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্স গুলোর কারণে কিছু রেজিস্টিভ এলিমেন্ট তার সাথে যুক্ত হবে। আর হচ্ছে গিয়ে যেহেতু এই জেনারেটরের ভিতরে কয়েল আছে, সেহেতু কয়েলের রিঅ্যাকট্যান্স থাকবে, অর্থাৎ তার একটা ইন্ডাকটেন্স থাকবে। এই ইন্ডাকটেন্সের আবার দুইটা পার্ট, একটা পার্ট হচ্ছে গিয়ে এলএস আর একটা পার্ট হচ্ছে গিয়ে এমএস। এলএসটা হচ্ছে তার সেলফ ইন্ডাকটেন্স, কয়েলের নিজস্ব ইন্ডাকটেন্স। আর এমএসটা হচ্ছে গিয়ে মিউচুয়াল ইন্ডাকটেন্স। অন্য কয়েলের মধ্যে ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হইলে সেই কারেন্টের কারণে এই কয়েলের ইন্ডাকটেন্স কিভাবে প্রভাবিত হবে সেটা নির্ভর করবে এমএস এর মানের উপর। সো আর এলএস প্লাস এমএস, এই টোটালটা মিলে হচ্ছে কি আমার জেনারেটরের ইন্টারনাল ইম্পিডেন্স। এই ইন্টারনাল ইম্পিডেন্সকে পার হয়ে তারপরে জেনারেটর বাইরের সার্কিটে কারেন্ট সাপ্লাই দিবে, এই সাপ্লাইটা হচ্ছে কি আইএ কারেন্ট। তো এইটা হচ্ছে গিয়ে তাদের সিনক্রোনাস মেশিনে ভোল্টেজ এবং কারেন্টের রেফারেন্স, টাইমের সাপেক্ষে তাদের রেফারেন্স গুলাকে দেখানো হয়েছে।
আর ফেজর কোয়ান্টিটি যেটা, সেখানে শুধু ভোল্টেজ এবং অ্যাঙ্গেল শো করা হয়। তো একটা জেনারেটর সে একটা ভোল্টেজ প্রডিউস করবে, সেই ভোল্টেজের অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে ডেল্টা। আর আর প্লাস জে ওমেগা এল এস, এই আরটার রেজিস্ট্যান্স, আর জে ওমেগা এল প্লাস এম, এইটা মানে হচ্ছে গিয়ে তার রিয়েক্টেন্স। অর্থাৎ এগুলা ওহমিক ভ্যালু দেখানো হচ্ছে, আর এর একক ওহম। আবার জে ওমেগা এল বা জে ওমেগা এম, তার একক হচ্ছে গিয়ে ওহম। তো ওহমিক ভ্যালুর সাথে এই কারেন্টটা গুণ করলে, এই আই এ কারেন্ট, অর্থাৎ আই এ কারেন্টের ফেজর ভ্যালুটা গুণ করলে এদের অ্যাক্রসে টোটাল ভোল্টেজটা পাওয়া যাবে। আর এই জেনারেটর থেকে যে টার্মিনালে যে ভোল্টেজটা পাওয়া যাবে সেটাকে বলা হয়েছে ভিএ। তো এটা হচ্ছে কি একটা জেনারেটর ইকুইভ্যালেন্ট সার্কিট। ওকে। আর জেনারেটরের ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে আইডিয়া পাওয়া যাবে। নাও, যেটা আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে জেনারেটরের দুইটা রিয়েক্টেন্সের কথা বলা হয়। আহ, একটা হচ্ছে গিয়ে ডিরেক্ট অ্যাক্সিস রিয়েক্টেন্স, আর একটা হচ্ছে গিয়ে কোয়াড্রেচার অ্যাক্সিস রিয়েক্টেন্স। তো নামটা শুধু একটু বলে রাখতেছি, অত ডিটেলসে গেলে এটা বেশ জটিল মনে হইতে পারে। তাইলে এই যে ওমেগা এল এস প্লাস এম এস, যে ওমেগা এল এস প্লাস এম এস, আমরা যে টার্মটা দেখলাম রিয়েক্টেন্স, এই কম্বাইন কোয়ান্টিটিটাকে একসাথে একটা মান দিয়ে প্রকাশ করা হয়, যেটাকে বলে সিঙ্ক্রোনাস রিয়াক্টেন্স। সিঙ্ক্রোনাস রিয়াক্টেন্স অর্থাৎ ওমেগা এল প্লাস ওমেগা এম, এই দুইটার টোটাল যোগফলটা হচ্ছে কি একটা টোটাল ভ্যালু, এই টোটাল ভ্যালুটা হচ্ছে কি সিঙ্ক্রোনাস রিয়াক্টেন্স। এবং এইখানে ডি দিয়ে প্রকাশ করা হয় কারণ এটা একটা ডিরেক্ট অ্যাক্সিস ভ্যালু। তো আহ, এই পুরোটাকে এলএস এমএস কে আলাদা করে না লিখে এইটাকে একসাথে প্রকাশ করা হয় এক্স ডি দিয়ে। যদি এক্স ডি দিয়ে প্রকাশ করা হয়, বুঝতে হবে যে এখানে সিঙ্ক সেলফ ইন্ডাকটেন্স এবং মিউচুয়াল ইন্ডাকটেন্স, এই দুইজনের প্রভাব এখানে আছে। এখন যেটা আমাদের একটু কনসার্ন, সেটা হচ্ছে যে জেনারেটর থেকে আমরা পাওয়ার পাবো। পাওয়ারের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে গিয়ে রিয়েল পার্ট আর একটা হচ্ছে গিয়ে ইমাজিনারি পার্ট। সো টোটাল পাওয়ার যেটা, সেটা একটা কমপ্লেক্স কোয়ান্টিটি, একটা কমপ্লেক্স নাম্বার। এবং জেনারেটর থেকে টোটাল যে পাওয়ারটা পাওয়া যায়, সেই টোটাল পাওয়ারটা হচ্ছে গিয়ে এস। এস সমান সমান হচ্ছে গিয়ে ভিটি গুণ আই এ। ভিটি মানে হচ্ছে গিয়ে জেনারেটর টার্মিনাল ভোল্টেজ, আই এ মানে হচ্ছে গিয়ে জেনারেটরের আর্মেচারের থেকে তৈরি হওয়া কারেন্ট। এই ভিটি এবং আই এ অ্যাস্টারিক। অ্যাস্টারিক মানে হচ্ছে কমপ্লেক্স কনজুগেট। অর্থাৎ কমপ্লেক্স কনজুগেট মানে হচ্ছে যদি কোনো একটা নাম্বার কমপ্লেক্স নাম্বার হয়, ধরো 2 + 3i, এটা একটা কমপ্লেক্স নাম্বার। রিয়েল পার্ট আছে, ইমাজিনারি পার্ট আছে। এসি তে কারেন্ট বা ভোল্টেজের রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট দুটাই থাকে। তো আই এ অ্যাস্টারিক মানে হচ্ছে যে তার রিয়েল পার্টটা ঠিক থাকবে, ইমাজিনারি পার্টটা মাইনাস হয়ে যাবে। তাইলে এই আই এ অ্যাস্টারিক, এইটাকে বলা হয় আই এর কমপ্লেক্স কনজুগেট। তো যখন পাওয়ার বের করা হয়, তখন ভোল্টেজের সাথে আসলে কারেন্টের যে ফেজর, সেই ফেজরের কমপ্লেক্স কনজুগেট, এই কোয়ান্টিটি গুলাকে গুণ করা হয়। এখন পি প্লাস জে কিউটা হচ্ছে গিয়ে এই দুইটা কমপ্লেক্স নাম্বারের গুণফলের সমান। আর এটার সাংখ্যিক মান যদি আমরা বের করতে চাই, তাহলে ভোল্টেজের মানটা জানা লাগবে, কারেন্টের মানটা জানা লাগবে, কোসাইন থিটা জানা লাগবে, প্লাস জে সাইন থিটা। তাহলে এখানে দেখো যে এটা দুইটা পার্ট হবে, একটা হচ্ছে গিয়ে ভিটি আই এ কোসাইন থিটা, তাহলে সেটা হচ্ছে গিয়ে তার রিয়েল পার্ট। আর একটা হচ্ছে গিয়ে জে ভিটি আই এ সাইন থিটা। তাইলে
এই গুণফল দুইটা দুইটা ভাগ আছে, একটা রিয়েল পার্ট আর একটা হচ্ছে কি ইমাজিনারি পার্ট। তাহলে ভিটি আই এ কোসাইন থিটা যেটা, এটা রিয়েল পার্ট, এটা পি এর সমতুল্য। আর ভিটি আই এ সাইন থিটার সাথে যে আছে, সেটা জে কিউর সমতুল্য। সুতরাং কিউ হচ্ছে গিয়ে আমাদের ভিটি আই এ সাইন থিটা। তাহলে একটা হচ্ছে গিয়ে রিয়েল পাওয়ার আর একটা হচ্ছে গিয়ে ইমাজিনারি পাওয়ার। আমাদের যে সার্কিট আছে, অর্থাৎ জেনারেটর আছে, সেই জেনারেটর থেকে দুই রকম পাওয়ারই তৈরি হয়, রিয়েল পাওয়ার এবং ইমাজিনারি পাওয়ার। তাই রিয়েল এবং ইমাজিনারি পাওয়ারের টোটাল সামেশনই হচ্ছে কি কমপ্লেক্স পাওয়ার এস। এই কমপ্লেক্স পাওয়ার আমরা জেনারেটর থেকে পাবো। তো এখন এই পাওয়ারটা পাওয়ার পরে এই পাওয়ারটা আমাদের লোডে সাপ্লাই হবে। লোড সংক্রান্ত কিছু বিষয় এখানে বলা আছে। তো অত ডিটেলস আমরা যাব না। বাকি এতটুকু বুঝলাম যে জেনারেটর থেকে আমরা কি কি কোয়ান্টিটি পেতে পারি। এরপরে যেটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে যে আহ জেনারেটরের এই পেজটা দেখা যাচ্ছে শর্ট সার্কিট কারেন্টস লেখা আছে যে। আমার কথা কি বোঝা যাচ্ছে? এই পেজটা দেখা যাচ্ছে শর্ট সার্কিট কারেন্টস লেখা। তো আমার কথা কি কেউ শুনতে পাচ্ছ, নাকি ক্লাসে নাই কেউ? স্যার ক্লিয়ার শোনা যাচ্ছে না স্যার। যে যে পেজটা শো করতেছি এই পেজটা দেখা যাচ্ছে কিনা, শর্ট সার্কিট কারেন্টস লেখা। জি স্যার, দেখা যাচ্ছে। তো একটা জেনারেটরে যখন পাওয়ার তৈরি হবে তখন সেই পাওয়ার জেনারেটরের থেকে তৈরি হওয়ার পরে সেটা তো লোড পর্যন্ত যেতে হবে। এখন লোড পর্যন্ত যাওয়ার আগে একটা টাইম ফাংশন অতিক্রম করে সে যায়, অর্থাৎ টাইমের রেসপেক্টে সে কিছু স্টেজ পার হয়ে তারপরে সে লোড পর্যন্ত পৌঁছায়। এখানে লোড পর্যন্ত এই স্টেজে পৌঁছাইতে হইলে তার একটা তিনটা স্টেপ বেসিক্যালি পার হইতে হয়। প্রথমে আহ, একটা জেনারেটর যখন প্রাইমারি অবস্থা থেকে একটা লোডে পাওয়ার সাপ্লাই হিসেবে যায়, তখন সেই লোডটাকে আমরা ধরতে পারি একটা সিরিজ আরএল সার্কিট। আর এই সিরিজ আরএল সার্কিটে কারেন্টের দুইটা কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে গিয়ে ডিসি কম্পোনেন্ট, যেটা খুব দ্রুত সময়ের সাথে সাথে ডিকে হয়ে যায়। আর একটা হচ্ছে গিয়ে স্টেডি স্টেট সাইনোসয়েডাল কম্পোনেন্ট, যেটার অ্যামপ্লিচিউডটা কনস্ট্যান্ট। এখন আহ, তো যখন একটা কারেন্ট সাপ্লাই হয় একটা জেনারেটর থেকে, তখন সেই কারেন্ট সাপ্লাই হওয়ার পরে সেই কারেন্টের যে কম্পোনেন্ট গুলা থাকে সেই কম্পোনেন্ট গুলা একটা ইকুয়েশনের মাধ্যমে দেখানো হয়। সেই ইকুয়েশনটা হচ্ছে কি এই ইকুয়েশনটা। ওকে।
এই ইকুয়েশনটা কিসের ইকুয়েশন আমরা একটু ধাপে ধাপে একটু দেখব। প্রথম কথা হচ্ছে এটা একটা কারেন্টের ইকুয়েশন। কারেন্টকে আই দিয়ে প্রকাশ করে, এটা আমরা জানি। দ্বিতীয় হচ্ছে এটা আই ব্র্যাকেটে টি, অর্থাৎ এটা টাইমের একটা ফাংশন। তার মানে এই ইকুয়েশনের যে টার্মগুলা থাকবে সেই টার্মগুলোর মধ্যে টি থাকবে। সময়ের সাথে তাদের এক একটা চেঞ্জ আসবে, সেই চেঞ্জ গুলা এই ইকুয়েশনে উপস্থিত থাকবে। আর ইকুয়াল চিহ্নের ডান পাশে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে কারেন্টের ইকুয়েশন, কারেন্টের বিভিন্ন এক্সপ্রেশন। তো কারেন্টের যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশন অনুযায়ী আমরা যেটা দেখতে পাই, আমরা নর্মালি কি জানি, ওহমের সূত্র অনুযায়ী ভি সমান সমান আই আর। তাহলে আই সমান সমান হচ্ছে গিয়ে ভি ডিভাইডেড বাই আর, এটা ওহমের সূত্র। এটা সিম্পল একটা ডিসি সার্কিট, রেজিস্ট্যান্স যুক্ত সার্কিটের জন্য এই কথাটা প্রযোজ্য। আমরা জানি যে যদি এসি সার্কিট হয় তাহলে সেখানে রেজিস্ট্যান্সের সাথে ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স এগুলাও থাকে। তো আমরা বলতে পারি আই সমান সমান ভি ডিভাইডেড বাই জেড, বলি আমরা ইম্পিডেন্সটাকে, অর্থাৎ টোটাল যতখানি বাধা বা রেজিস্ট্যান্স আছে সেই টোটালটাকে জেড দিয়ে প্রকাশ করা। এখন এই জেডটা কি? জেড এর একটা সংজ্ঞা আছে, সেই সংজ্ঞাটা হচ্ছে বা ইকুয়েশন আছে, সেই সংজ্ঞাটা হচ্ছে আর প্লাস জে এক্স। আরটা কি? রেজিস্ট্যান্স। আর এক্সটা কি? এটাকে বলে রিঅ্যাক্ট্যান্স। ওকে। তো ইম্পিডেন্স হচ্ছে গিয়ে রেজিস্ট্যান্স প্লাস রিঅ্যাক্ট্যান্স। এখন বড় বড় সার্কিটে, যেগুলো কন্ডাক্টিং সার্কিট, বড় বড় ট্রান্সমিশন লাইন, বড় বড় জেনারেটরের ক্ষেত্রে, এগুলা যেহেতু কয়েলের সমন্বয়ে তৈরি, অনেক মোটা মোটা তার কিংবা কয়েল দিয়ে তারা তৈরি হয়, সেহেতু সেগুলার রেজিস্ট্যান্সের মানটা তুলনামূলকভাবে থাকে কম। কারণ পিওর মেটাল, অলমোস্ট অ্যাকুরেট মেটাল, অ্যালুমিনিয়াম, কপার এগুলা দিয়ে তৈরি, যেগুলোর রেজিস্ট্যান্স খুবই কম। আর সেগুলোর রিঅ্যাক্ট্যান্স থাকে বেশি। রিঅ্যাক্ট্যান্স মানে হচ্ছে কি এক্স পার্টটা বড় থাকে, আর এর তুলনায় জে এক্স মানটা অনেক বড় থাকে। এই কারণে আরটাকে যদি আমরা ইগনোর করি তাহলে জেড সমান সমান দাঁড়ায় জে এক্স। তাহলে এইটাকে আমরা কি বলতে পারি? আই ফেজর সমান সমান হচ্ছে কি ভি ডিভাইডেড বাই ই। আর এই ক্ষেত্রে ভিটা হচ্ছে জেনারেটেড ভোল্টেজ, যেই জেনারেটেড ভোল্টেজটাকে ই দিয়ে প্রকাশ করতেছি। আর জেড এর পরিবর্তে কি লিখতে পারি? জেড এর পরিবর্তে লিখতে পারি জে এক্স। এখন নর্মালি যেটা হচ্ছে কি একটা প্যারামিটার, যেটা যেটা ইমাজিনারি পার্টটাকে বোঝায়, এখানে আমরা মান নিয়ে চিন্তিত, এই কারণে আমরা যেটা করতেছি যে যেটাকে অ্যাভয়েড করব ইকুয়েশন লেখার ক্ষেত্রে। যেহেতু এই মানগুলা শুধুমাত্র ইন্টারেস্টেড, আমরা কারেন্টটা কিভাবে চেঞ্জ হচ্ছে সেই মানটা নিয়ে ইন্টারেস্টেড। তাহলে ওভারঅল ব্যাপারটা যেটা দাঁড়াইলো যে আই গুলা হবে ভোল্টেজ ডিভাইডেড ই ডিভাইডেড বাই এক্স, এই ধরনের একটা ইকুয়েশন। তাহলে দেখো প্রথমে এই ইকুয়েশনে সেটাই আছে, আই সমান সমান দেয়া আছে ই মডুলাস ডিভাইডেড বাই এক্স ডি। তাহলে ই আইটা কি? ই আইটা হচ্ছে গিয়ে ইন্টারনাল আরএমএস ভোল্টেজ। এই যে স্মল ইআই সমান সমান হচ্ছে গিয়ে √3 ইআই কোসাইন ওমেগা টি। এটা হচ্ছে গিয়ে সিঙ্ক্রোনাস ইন্টারনাল ভোল্টেজ অথবা নো লোড ভোল্টেজ। সেই নো লোড ভোল্টেজের আরএমএস মানটা হচ্ছে গিয়ে মডুলাস অফ ইআই। আর ডিভাইডেড বাই এক্স ডি, এক্সটা বলছি রিঅ্যাক্টেন্স। তাইলে সিঙ্ক্রোনাস জেনারেটরের যে রিঅ্যাক্টেন্স আছে সেই রিঅ্যাক্টেন্স। এক্স ডিটা হচ্ছে গিয়ে ডিরেক্ট অ্যাক্সিস রিঅ্যাক্টেন্স। তাইলে এই আই এর একটা পার্ট হচ্ছে গিয়ে এটা। এইখানে লক্ষণীয় বিষয় যে এই পার্টটা একটা সিম্পল ই ডিভাইডেড বাই এক্স টি একটা পার্ট, যেটা ডিসি, এটার সাথে টাইমের কোনো সম্পর্ক নাই। আরেকটা পার্ট আছে ই আই গুণ 1/xt প্রাইম মাইনাস 1/xt। তাহলে এটা হচ্ছে গিয়ে এক্স টি প্রাইম একটা রিঅ্যাক্টেন্স, আর এক্স ডি আরেকটা রিঅ্যাক্টেন্স। এই দুইটা রিঅ্যাক্টেন্সের বিয়োগফল ই আই, সেই বিয়োগফলটা দিয়ে ভাগ হবে। সাথে এখানে এই যে ই টার্মটা দেয়া আছে, এটা আসলে এক্সপোনেনশিয়াল ই টু দি পাওয়ার। ক্যালকুলেটারে যে ই টার্মটা দেয়া থাকে এটা এক্সপোনেনশিয়াল বুঝায় ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টি ডি প্রাইম। এই টিটা হচ্ছে গিয়ে সময়, স্মল টিটা হচ্ছে গিয়ে সময়, সময়ের সাথে সাথে এটা চেঞ্জ হচ্ছে। আর টি ডি প্রাইম একটা কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টটা কি এটা আমরা দেখবো একটু পরে।
তাহলে এইটাও একটা কারেন্টের টার্ম। একইভাবে এখানে দেওয়া আছে ইআই ডিভাইডেড বাই 1/xt ডাবল প্রাইম মাইনাস 1/xt প্রাইম। এটাও দুইটা রিঅ্যাকট্যান্সের বিয়োগফল। তাহলে সবকটাতে 1/xt আছে, মানে ইআই গুলা এক্সটি দিয়ে ভাগ হবে। তাহলে ইআই গুলাই এক্সটি দিয়ে ভাগ হইলো, তার মানে এটা একটা কারেন্টের টার্ম। সাথে দুইটা টার্মের সাথে e⁻ মাইনাস টি ডিভাইডেড বাই টি⁻⁻ আর টি⁻⁻, এগুলো আছে। And কোনো কিছুর সাথে e⁻ সামথিং যোগ হওয়া মানে হচ্ছে গিয়ে e⁻−x। এইটার কার্ভ যদি আমরা দেখি বা এটাকে নিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে আম, এটার মান যদি 1 বসাই, e⁻−1, তাইলে একটা মান পাবো, -2 আরেকটা মান পাবো। কোনো কিছুর সাথে মাইনাস যদি যুক্ত হয়, যেমন ধরো 2⁻−1, এটা মানে হচ্ছে গিয়ে হাফ, 0.5। 2⁻−2, এটার মান হচ্ছে গিয়ে 0.25। 2⁻−3, এটার মান হচ্ছে গিয়ে 0.085। এটা আস্তে আস্তে কমতে থাকে। তো কোনো কিছুর e⁻−x মানে হচ্ছে এইটা একটা টার্ম যেটা সময়ের, এটা এক্স এর ভ্যালুর সাথে এটা ক্রমান্বয়ে কি হতে থাকবে, কমতে থাকবে। যদি e⁻x এর নর্মাল কার্ভ প্লট করা হয়, তাহলে কার্ভটা এরকম পাওয়া যায়, ডিকে হইতেছে। তো e⁻−x মানে একটা ডিকেইং টার্ম, যেটা এক্স এর ভ্যালুর সাথে সাথে এটা কমতে থাকে। এখন এইখানে এই টার্মটার সাথে আর এই টার্মটার সাথে কি আছে, e⁻মাইনাস সামথিং আছে। e⁻মাইনাস সামথিং থাকলে এগুলো আসলে কি হবে, সময়ের সাথে সাথে কমে যাবে। এবং e⁻এর ভ্যালু যদি অনেক বেশ বেড়ে যায়, হ্যাঁ 10-15 হয়ে যায়, তখন এটার ভ্যালু প্রায় শূন্যের কাছাকাছি চলে আসে। তাহলে এইটা মান অনেক কম, সেটার সাথে কম মানের সাথে একটা মান যদি গুণ হয়, সেটাও সময়ের সাথে সাথে কমতে থাকবে। এখন আসি, এই যে কারেন্টটা, এই কারেন্টটাকে ফিগার 3.19 প্লট করা হয়েছে। সেই ফিগার 3.19টা হচ্ছে কি এটা। তাহলে ওই যে কারেন্টের ইকুয়েশনটা দেখাইলাম, এই কারেন্টের ইকুয়েশনটা গ্রাফটা হচ্ছে কি এইটা। গ্রাফটা আসলে দেখতে এই যে এরকম, এই ভিতরে যে ইয়েটা এনভেলপটা দেখা যাচ্ছে, এই এনভেলপটাই হচ্ছে গিয়ে আমার গ্রাফ। কথা বুঝতে পারছেন? তাহলে এই গ্রাফটা এইভাবে 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 ভিতরে হয়ে হয়ে তারপরে লাস্টে গিয়ে এরকম হয়েছে। এখন এই গ্রাফের তিনটা পার্ট আছে। একটা পার্ট হচ্ছে গিয়ে এই শুরুর পার্টটা, দ্বিতীয় পার্টটা হচ্ছে গিয়ে এখান থেকে যে স্লোপটা পাওয়া গেছে সেটা, আর তৃতীয় পার্টটা হচ্ছে গিয়ে এই জায়গাটা, যে জায়গাটায় এসে এই গ্রাফটার মান স্টেবল হয়ে গেছে। কথা বোঝা যাচ্ছে? তাইলে একটা সিঙ্ক্রোনাস জেনারেটর যখন কোনো লোডে পাওয়ার সাপ্লাই দেয়, কারেন্ট সাপ্লাই দেয়, তখন সে এই তিনটা ধাপ অতিক্রম করে যায়। একটা হচ্ছে গিয়ে শুরুর পিক স্টেজ, দ্বিতীয়টা হচ্ছে গিয়ে একটা মিডিয়াম লো ডিকেইং স্টেজ, আর তৃতীয়টা হচ্ছে গিয়ে একটা স্টেবল স্টেজ। এই তিনটা ধাপই আসলে এই তিনটা ইকুয়েশনের এই তিনটা অংশ। এই পার্টটা ইন্ডিকেট করে যখন স্টেবল অবস্থায় পৌঁছে গেছে, যে লাস্টে গিয়ে যখন এইটার আর কোনো এটা শুধুমাত্র একটা সাইন ওয়েভ আছে, বাকি সবকিছু ভ্যানিশিং হয়ে গেছে সেগুলা। আর শুরুতে এই তিনজন মিলে এটা ছিল, আর মাঝখানে দেখা গেছে যে এই পার্টটুকু নাই হয়ে গেছে, এই দুইটা পার্টের উপস্থিতি আছে। তাহলে সর্বডানের যে পার্টটুকু, সেই পার্ট, সেটার যখন উপস্থিতি থাকে, ততক্ষণ পর্যন্ত এই কার্ভটা এইভাবে হয়। কিন্তু দেখো এইটার ন্যাচার, যে e⁻−x, সেটার কার্ভ যেরকম এটাও সেরকম। তবে এখানে তিনটা জিনিস যুক্ত থাকার কারণে এইটার কার্ভের হাইটটা এবং ডিকেইংটা অনেক বেশি। ওই দ্বিতীয় পার্ট থেকে যদি চিন্তা করো, তাহলে এখানে প্রথম পার্টটা এখানে বিলীন হয়ে গেছে, আর প্রথম দুইটা টার্মের উপস্থিতি আছে। এইটাও একটা e⁻−x এর কার্ভ, সেইখানে ডিকেইংটা তুলনামূলকভাবে লো। আর এইখানে যদি আমরা চিন্তা করি, এইখানে আসলে e⁻x এর উপস্থিতি নাই, এখানে শুধুমাত্র একটা সাইনের উপস্থিতি আছে। তাহলে এই তিনটা অংশ আমাদের পার হয়ে আসতে হবে। এর মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে ও থেকে সি পর্যন্ত। ও থেকে সি পর্যন্ত কারেন্টটা যখন থাকে, তখন সেই কারেন্টটায় যে জিনিসটা ডমিনেটিং থাকে, সেই ডমিনেটিং অংশটা হচ্ছে যে
এই স্টেজটা প্রথম থেকে এই যে উপর থেকে সি থেকে এই পর্যন্ত নেমে আসা পর্যন্ত যে স্টেজটা, এই স্টেজটাকে বলে সাব ট্রানজিয়েন্ট স্টেজ। ওকে, তাহলে এই সাব ট্রানজিয়েন্ট স্টেজের যে আরএমএস ভ্যালু অফ কারেন্ট, সেই কারেন্টটাকে বলে সাব ট্রানজিয়েন্ট কারেন্ট। এই কারেন্টটার পরিমাণটা হচ্ছে ওসি, ওই শূন্যের নিচের ওটা থেকে উপরের সি পর্যন্ত। তাহলে এই কারেন্টটার মান হচ্ছে গিয়ে, যদি আমরা আরএমএস ভ্যালু নেই, পিক ভ্যালু হচ্ছে ও থেকে সি পর্যন্ত, সেটাকে √2 দিয়ে ভাগ করলে আরএমএস ভ্যালু পাওয়া যাবে। তাই এটার মান হচ্ছে গিয়ে ইআই এর আরএমএস ভ্যালু ডিভাইডেড বাই হচ্ছে কি এক্স ডি ডাবল প্রাইম। এক্স ডি ডাবল প্রাইম মানে এটা একটা রিঅ্যাকট্যান্স। এই রিঅ্যাকট্যান্সটা জেনারেটরের একটা রিঅ্যাকট্যান্স। এই যে ও সি মানে হচ্ছে গিয়ে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা পর্যন্ত, এই ও থেকে সি পর্যন্ত যেই পরিমাণটুকু দূরত্বটুকু, সেই সেই কারেন্টটার মান হচ্ছে গিয়ে ওসি। এবং এই স্টেজে কারেন্টের মান বেশি মানে কি, কারেন্টের মান বেশি মানে হচ্ছে যে এক্স ডি এর মানটা কম। ওকে, তো সাবট্রানজিয়েন্ট কন্ডিশনে এই জেনারেটরের রিঅ্যাকট্যান্সটা থাকে কম। এই রিঅ্যাকট্যান্সটাকে বলে সাবট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স। জেনারেটর যখন শুরুতে কোনো একটা সিস্টেমে পাওয়ার সাপ্লাই দিতে শুরু করে, তখন সে এই এই রিঅ্যাকট্যান্সটাকে সে কি করে, আহ, মানে ধারণ করে এই রিঅ্যাকট্যান্সটা। তবে এইটা সময়ের সাথে সাথে কি হয়, সময়ের সাথে সাথে এই রিঅ্যাকট্যান্সটার মান বাড়তে শুরু করে। আসলে এটা তো একটা এলসি এলসি বা আরএল সার্কিট। আপনি একটা আরএল সার্কিটের অসিলেটরি কম্পোনেন্ট বা এসি সিমুলেশনে শুরুতে একটা স্টেজ থাকে, তারপরে টাইমের রেসপেক্টে আরেকটা ডিকেইং স্টেজ সে পার করে। এরকম একটা স্টেজ সে পার করে, প্রথম স্টেজটা পার হয়ে দ্বিতীয় স্টেজটায় এই যে কারেন্টটা আছে, সেই কারেন্টটার আরেকটা পিক ভ্যালু আছে। এই কার্ভটাকে যদি আমরা এক্সট্রাপোলেট করি, পিছনের দিকে বাড়াই, তাহলে একটা ভ্যালু পাবো, সেটা হচ্ছে বি ভ্যালু। ও থেকে বি পর্যন্ত আরেকটা ভ্যালু, ফিউজ মিলি সেকেন্ড বা সেকেন্ড পার হয়ে যাওয়ার পরে আম, দেখো আরেকটা কারেন্টের মান পাওয়া যায়, যেটা হচ্ছে ওবি। এই ওবি কারেন্টটাকে √2 দিয়ে ভাগ করলে একটা আরএমএস ভ্যালু পাওয়া যায়, যে আরএমএস ভ্যালুটা হচ্ছে গিয়ে ইআই ডিভাইডেড বাই এক্সটি প্রাইম। তাহলে একটা পাইলাম এক্সটি ডাবল প্রাইম। এক্সটি ডাবল প্রাইম মানে হচ্ছে সাব ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স, আর এক্সটি প্রাইম যেটা, সেটা হচ্ছে গিয়ে ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স। এই অবস্থায় যে কারেন্টটা পাওয়া যায় সেটা হচ্ছে গিয়ে ট্রানজিয়েন্ট কারেন্ট। তাহলে এখান থেকে দুইটা মান আমরা জানলাম, একটা হচ্ছে গিয়ে সাবট্রানজিয়েন্ট কারেন্ট, আর একটা হচ্ছে গিয়ে ট্রানজিয়েন্ট কারেন্ট। এই সাবট্রানজিয়েন্ট স্টেজটা অর্থাৎ ও থেকে সি পর্যন্ত যে স্টেজটা, সেটা ফিউ মিলি সেকেন্ড পর্যন্ত সাস্টেইন করে। তারপরে জেনারেটরের আরো সেভারাল মাইক্রোসেকেন্ড মিলি সেকেন্ড পার হয়ে যাওয়া পর্যন্ত এই ট্রানজিয়েন্ট স্টেজটা স্টে করে। ট্রানজিয়েন্ট স্টেজটা পার হয়ে যাওয়ার পরে একটা স্টেবল কারেন্ট জেনারেটর থেকে পাওয়া যায় লোডে। সেটা হচ্ছে গিয়ে তার নর্মাল কারেন্ট, নর্মাল বিহেভিয়ার। হ্যাঁ, এই নর্মাল বিহেভিয়ারে জেনারেটরের স্টেডি স্টেট কন্ডিশন বলে। এই স্টেডি স্টেট কন্ডিশনে যেই রিঅ্যাকট্যান্সটা পাওয়া যায়, সেই রিঅ্যাকট্যান্সটা হচ্ছে গিয়ে তার স্টেডি স্টেট রিঅ্যাকট্যান্স। তাহলে একটা জেনারেটরের ইকুইভ্যালেন্ট সার্কিটের আহ, তিন রকম পাওয়া সম্ভব, তিন রকম রিঅ্যাকট্যান্সের অস্তিত্ব পাওয়া সম্ভব। প্রথমে হচ্ছে গিয়ে সাবট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স দিয়ে একটা সার্কিট সম্ভব। এইটা সেভারাল মিলি সেকেন্ড পর্যন্ত এই সার্কিটটা পাওয়া যায়। এরপরে আরেকটা রিঅ্যাকট্যান্স দিয়ে একটা ইকুইভ্যালেন্ট সার্কিট পাওয়া সম্ভব সিঙ্ক্রোনাস জেনারেটরে। এইটা এক্স ডি প্রাইম দিয়ে এই ইকুইভ্যালেন্ট সার্কিটটা আঁকা হয়। এইটা কয়েক সেকেন্ড পর্যন্ত স্থায়ী হয়।
নর্মাল কন্ডিশনে একটা জেনারেটর যখন ফুল লোডে সাপ্লাই দিতে থাকে তখন তার নিজস্ব রিঅ্যাকটেন্স একটা কাজ করে, সেই রিঅ্যাকটেন্সটা হচ্ছে কি এক্সডি। এটাকে বলে সিনক্রোনাস রিঅ্যাকটেন্স। তো এগুলা, এই ভ্যালুগুলা এক্স ডি প্রাইম, এক্স ডি ডাবল প্রাইম, এক্স ডি, এই ভ্যালুগুলা জেনারেটরের ইয়েতে দেয়া থাকে। জেনারেটরের সাথে নেম প্লেট বা ডাটা শিট যখন দেয়া হয় তখন তার মধ্যে এই মানগুলা দেয়া থাকে। এখন কথা হচ্ছে যে একটাই জেনারেটর এতগুলা রিঅ্যাকট্যান্স আসবে কোত্থেকে? ওই যে বললাম, জেনারেটর আরএল সার্কিট, আরএল সার্কিটের সুইচিং হওয়ার পরে এই সুইচিং কন্ডিশনটার কারণে আহ, যে এল এর মানগুলা, রিঅ্যাকট্যান্সের মানগুলা, এই রিঅ্যাকট্যান্সের মানগুলা আহ, একটা আরএল সার্কিটে যেই নেচার শো করার কথা সেই নেচার গুলা শো করবে। এই নেচার গুলাকে সার্কিটের রূপ দেওয়ার জন্য এই রকম তিনটা ভিন্ন ভিন্ন রিঅ্যাকট্যান্স কে শো করা হয়েছে। এখন কথা হচ্ছে যে কোনটা আমরা ইউজ করব। মূলত একটা জেনারেটরের কোন স্টেজে তার অ্যানালাইসিস করা হচ্ছে, সেই স্টেজ কোনটা তার উপর বেস করে আসলে সার্কিটের রিঅ্যাকট্যান্স কোনটা ইউজ হবে সেটা ব্যবহার করা হবে। যেমন যদি কেউ বলে যে স্টেডি স্টেট অ্যানালাইসিস করে দেখাও, তাইলে এইটা হচ্ছে কি স্টেডি স্টেট রিঅ্যাকট্যান্স, তার জন্য এটা ব্যবহার করতে হবে। কেউ যদি বলে যে এই জেনারেটরটা আমি ইয়ে করব, রান করব, প্রথম আম, একটা জেনারেটর আপ করলে, সিস্টেমে আপ করলে প্রথম মাইক্রো সেকেন্ড, ফিউ মিলি সেকেন্ড, ফিউ সেকেন্ড খুবই ক্রিটিক্যাল। হ্যাঁ, তখন অনেক রকম প্রোটেকশন এবং ইয়ের দিকে চিন্তা করতে হয়, সিস্টেমের বা লোড লোড সাইডের দিকে চিন্তা করে এই জিনিসটাকে ধীরে ধীরে সিস্টেমে আনতে হয়। তো তখন জেনারেটর কিভাবে বিহেভ করবে, সেটাই, সেই বিহেভিয়ার জানতে হলে আসলে সাব ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্সের ভ্যালু ইউজ করে সার্কিট অ্যানালাইসিস করতে হবে। আর স্টেডি স্টেট এবং সাব ট্রানজিয়েন্ট স্টেট পার হওয়ার পরে জেনারেটরের কারেন্টের ভ্যালু কিরকম হবে সেটা যদি স্টাডি করতে চাই তাহলে আমাদেরকে ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স ধরে জেনারেটরের ভ্যালু গুলো ধরে তারপরে ক্যালকুলেশনে আসতে হবে। তো এই ভ্যালুগুলোর মধ্যে একটা কমন ফিচার হচ্ছে যে সাব ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্সের ভ্যালু সবচেয়ে কম থাকে, ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্সের ভ্যালু তার চেয়ে একটু বেশি, আর স্টেডি স্টেট রিঅ্যাকট্যান্সের ভ্যালু সবচেয়ে কম। তো বিভিন্ন অঙ্কে বিভিন্ন সময় দেখা যায় যে এক্স ডি ডাবল প্রাইম দেয়া আছে, কখনো এক্স ডি প্রাইম দেয়া আছে, কখনো এক্স ডি দেয়া আছে। আহ, কোনটা ইউজ হবে সেটা সিচুয়েশন টু সিচুয়েশন ভ্যারি করবে। ওকে। তো বেশিরভাগ ক্ষেত্রেই সিঙ্গেল লাইন ডায়াগ্রামে আমরা যখন স্টাডি গুলা করি তখন বেশিরভাগ কেসেই দেখবা সাব ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স গুলা দেয়া আছে, কারণ সাবট্রানজিয়েন্ট কন্ডিশনই সবচেয়ে ক্রিটিক্যাল কন্ডিশন। এটা পার হয়ে গেলে স্টেডি স্টেটে এমনি স্টেবিলিটি থাকবে। তো স্টেবিলিটিতে আসার আগ পর্যন্ত আসলে সাবট্রানজিয়েন্ট স্টেজটাকে পার করে আসাটা চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জটা সব পাওয়ার ইঞ্জিনিয়ার কিংবা সব পাওয়ার সিস্টেমে এই চ্যালেঞ্জটা ফেস করে। তো এই চ্যালেঞ্জটাকে দূর করা যেহেতু ইম্পর্টেন্ট, সেহেতু তোমরা যখন ম্যাথ ট্যাথ দেখবা তখন দেখবা যে সাবট্রানজিয়েন্ট ভ্যালু গুলা দেয়া আছে। যেমন আহ এই যে গতদিন আমরা ক্লাসে একটা ম্যাথ দেখছিলাম, সেই ম্যাথের ডাটা গুলা এই অঙ্কটা করানো হয়েছিল ক্লাসে, 3.12 এর অঙ্কটা করানো হয়েছিল। জেনারেটর ওয়ান, জেনারেটর টু, জেনারেটর থ্রি, এদের ভ্যালু গুলার দিকে খেয়াল করো, এক্স ডি ডাবল প্রাইম, এক্স ডি ডাবল প্রাইম, এক্স ডি ডাবল প্রাইম। তাহলে এই যে জেনারেটরের গুলার ক্ষেত্রে কোন ডাটাটা দেয়া আছে? সাব ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্সের ডাটা আছে, অর্থাৎ ক্রিটিক্যাল কন্ডিশন যেটা, সেই ক্রিটিক্যাল কন্ডিশনের মূল কন্ডিশনের ভ্যালুটা দেওয়া আছে। আবার যদি ট্রানজিয়েন্ট স্টেজ দেয়ার অ্যানালাইসিস করা লাগতো তাহলে এক্স টি প্রাইমের ভ্যালুটা আমাদের লাগতো। আর যদি স্টেডি স্টেট অ্যানালাইসিস করি তাহলে শুধু এক্স ডি যে ভ্যালুটা সেটা লাগবে। কখনো কখনো কোনো কোনো অঙ্কের ক্ষেত্রে তিনোটাই দেয়া থাকে। এনিওয়ে, আমরা নামগুলা জানলাম, নামগুলা জানা থাকলে এটা আমাদের অ্যানালাইসিস করতে সুবিধা হবে। সো
এটা হচ্ছে কি আমাদের বইটা প্রথম ক্লাসে শুরুর দিকে বইটাকে দেখাইছিলাম। বইটা আমি আপলোড করে দিব গ্রুপে। আহ, আমাদের কিছু অ্যাসাইনমেন্ট করা লাগবে, সেই অ্যাসাইনমেন্ট বা রিলেটেড বিভিন্ন এক্সাম্পল সলভ করার জন্য, পরীক্ষার জন্য এই বই থেকে কিছু নিজস্ব কিছু অঙ্ক করা যাবে। তো বই এটা আমরা ফলো করবো, এটার পিডিএফ কপি যেটা আছে এটা আমি দিয়ে দিব। ওকে, আমাদের ক্লাস এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আর কেউ অ্যাটেন্ডেন্স দেওয়া বাকি থাকলে অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। অনেকে দেখছি অ্যাটেন্ডেন্স দিয়ে দিছো। আর কেউ যদি আজকে ক্লাসের জন্য অ্যাটেন্ডেন্স দেওয়া বাকি থাকো তাইলে দিয়ে দাও।